1800 শতকের দিকে বোম্বেতে জে নামের এক ভণ্ড ধর্মগুরু ছিল, যে ধর্মের নাম করে মেয়েদেরকে তার লালসার শিকার বানাতো। কিন্তু একদিন কিশোরী নামের এক মেয়েকে যখন সে ভোগ করতে যায়, তখনই তার হবু বর কারসান দাস তা দেখে ফেলে, যে পেশায় ছিল একজন সাংবাদিক। তাই সে এবার সকল নির্যাতিত মেয়েদের হয়ে এই ধর্মগুরুর বিরুদ্ধে আওয়াজ তোলে। তবে ধর্মের ভয়ে যখন কেউ তার সঙ্গ দিচ্ছিল না, তখনই বিরাজসি নামের এক মেয়ে তার সাহায্যে এগিয়ে আসে। এরপর তারা কিভাবে এই ধর্মগুরুর বিরুদ্ধে লড়াই করে এবং কিভাবে তার আসল রূপ সবার সামনে উন্মোচন করে, সেটাই দেখব আজকের গল্প মহারাজে। এই গল্পটি কিন্তু 1862 সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। সালটা ছিল 1832। আমাদেরকে গুজরাতের বাদাল নামক একটা গ্রাম দেখানো হয়। বৈষ্ণব পরিবারে নতুন সদস্যের আগমন ঘটে। দাদার নাম অনুসারে তার নামও রাখা হয় কারসান দাস। কারসান ছোটবেলা থেকেই অনেক বেশি প্রশ্ন করত। বাচ্চারা তো সাধারণত এমন প্রশ্ন করেই থাকে, তবে তার প্রশ্নের ভান্ডার যেন শেষই হতো না। তার বাবা মা প্রায় সময়ই তাকে ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেত। তো এসব ধর্ম বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তার প্রশ্নের তো কোনো শেষই ছিল না। সে একটার পর একটা প্রশ্ন করেই যেত। তো একদিন যখন পরিবারের সবাই মিলে তারা পুজোতে বসে, তখন সে খেয়াল করে পণ্ডিতজি আগুনে ঘি ঢালছে। এটা দেখেই তার মাথায় প্রশ্ন ঘুরপাক খায়। সে সরাসরি পণ্ডিতকে জিজ্ঞেস করে সে আগুনের ভেতর ঘি কেন ঢালছে। এর জবাবে পণ্ডিত জানায় এটা ভগবান পর্যন্ত পৌঁছায়, এজন্যই সে ঢালছে। এই কথা শুনে কারসান বলে, তাই নাকি? আগুন কি তাহলে ভগবানের ঠিকানা জানে? তো তার এই কথা শুনে তো পণ্ডিত সহ সেখানকার সবাই অবাক হয়ে যায়। তখনই তার মা তাকে চুপ করায়। তো এরপর সে তার মাকে প্রশ্ন করে যে তারা প্রত্যেক দিন মন্দিরে কেন আসে। এর জবাবে তার মা বলে এই স্থানকে হাভেলি বলা হয়, আর তারা ভগবানের পুজো করতে এখানে প্রতিদিন আসে। তো এই হাভেলির ভেতরে পুজো করার সময়ও কারসানের প্রশ্নের শেষ হয় না। তাই তার মা অতিষ্ঠ হয়ে দেবতার কাছে প্রার্থনা করে আর বলে যে সে যেন কারসানের খেয়াল রাখে। কারসান তখন নিজের মাকে গুজরাটি ভাষায় প্রার্থনা করতে দেখে আবারও প্রশ্ন করে যে তাদের দেবতা কি গুজরাটি ভাষা জানতো, সে কি তাদের গ্রামেরই কেউ ছিল। তো তার মা তখন তাকে কোনোভাবে চুপ করায়। তো পুজো শেষে যখন তারা হাভেলি থেকে ফিরে যাচ্ছিল, তখন তার বাবাকে সে জিজ্ঞেস করে আচ্ছা এখানে এলে তার মা আর চাচি মাথায় ঘোমটা কেন দেয়। তো এর জবাবে তার বাবা বলে যাতে কারো খারাপ নজর তাদের দিকে না পড়ে। কিন্তু এই কথা বলার কিছুক্ষণ পরেই কারসানের মা সিঁড়িতে হোঁচট খায়। তারপরও সে দ্রুত নিজেকে সামলে নেয়, কিন্তু এই সময়ই তার মাথা থেকে ঘোমটাটা পড়ে যায়। তখন আবারও সে মাথায় ঘোমটা তুলে নেয়, আর এটা দেখে কারসান নিজের বাবাকে বলতে থাকে এই ঘোমটা তো নিজেকেই সামলাতে পারে না, তাহলে অন্যের খারাপ নজর থেকে কি করে সে মাকে বাঁচাবে। তো কারসানের এসব কথা শুনে তো তার বাবা হাসতেই থাকে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। কারসানের বয়স যখন 10 বছর, তখন হঠাৎই তার মা মারা যায়। আর তার মা মারা যাবার কিছুদিন পরেই কারসানের বাবা আবারও বিয়ে করে, আর তার মামা গ্রামে গিয়ে তাকে বোম্বেতে নিয়ে আসে। সেই সময় সেখানে ইংরেজদের রাজত্ব চলত। তো এখানে গুজরাটের বৈষ্ণব সম্প্রদায়ের ব্যবসার মূল ঘাঁটি ছিল। এ সময় বোম্বেতে বৈষ্ণবদের 7টা হাভেলিও ছিল, কিন্তু তাদের এলাকার ঠিক মাঝখানে ছিল প্রধান হাভেলি, যেখানে পুজো অর্চনা হতো। যদিও সেই সময় রাজত্ব ছিল ইংরেজদের, কিন্তু মানা হতো যে কিনা হাভেলির প্রধান মহারাজ ছিল। আর এই প্রধান হাভেলির পাশেই ছিল কারসানের মামার বাড়ি। সেখানেই কারসান ধীরে ধীরে বেড়ে ওঠে। তখনকার সমাজে জাত ধর্ম খুব কঠোরভাবে পালন করা হতো। তো এভাবে করেই বেশ অনেকগুলো বছর কেটে যায়। কারসান ছিল একজন মুক্ত চেতনার ছেলে। সে কখনোই জাতপাত বিচার করত না। সে সময় মানুষ এসব নিয়ে যতটা কঠোর ছিল, সে ছিল তার থেকে পুরোই আলাদা। যদি কখনো লাইনে দাঁড়িয়ে চাটনি পেতে দেরি হতো, তাহলে সে রাস্তার পাশে বসে থাকা কোনো ভিখারির থেকেই সেটা চেয়ে নিত। তবে যদিও তারা বলতো যে তারা ছোট জাতের মানুষ, তাদের কাছ থেকে কিছু খেলে কারসানের অভিশাপ লাগবে, কিন্তু কারসান তো সেসব কথার মোটেও গুরুত্ব দিত না, কেননা তার চোখে সকল মানুষই ছিল সমান।
তো আমরা জানতে পারি সে সংবাদপত্রে লেখালেখির কাজ করত, যেখানে সমাজের বিভিন্ন দিক সে তুলে ধরত লেখার মাধ্যমে, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করত। তো দেখা যায় ধীরে ধীরে তার লেখা অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে থাকে। সে বিধবাদের সাথে হওয়া অন্যায় নিয়েও বিভিন্ন সচেতনতামূলক আলোচনা সভা করত। তখনকার সময়ে বিধবাদের যে কোনো রং মাখানো নিষেধ ছিল, এমনকি তারা কখনো সাদা ছাড়া অন্য কোনো কাপড় পরতে পারত না, মাছ মাংস খেতে পারত না, আর তাদের বিবাহও ছিল নিষিদ্ধ। কিন্তু কারসান ছিল এই সব কিছুর বিরুদ্ধে। যাই হোক, তো কয়দিন পর দেখা যায় কিশোরী নামের একটা মেয়ের সাথে কারসানের বিয়ে ঠিক হয়। বেশ কয়েকদিন আগেই তাদের আংটি বদল হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই ছিল তাদের বিয়ে। তো কিশোরী ছিল অনেক ধার্মিক মন মানসিকতার। হোলির দিন কারসান যখন তাকে রং লাগাতে আসে, তখনই কিশোরী কারসানকে বাধা দেয় আর বলে প্রথমে যে যে কৃষ্ণ ভগবানকে রং লাগাবে তারপরেই সে নিজে রং লাগাতে পারবে, নয়তো তার পাপ হবে। কিন্তু কারসান তো তার এসব কথায় পাত্তা দেয় না। তারও কারসানের এমন মুক্তমনা চিন্তা ভাবনা মোটেও পছন্দ ছিল না। সে বলে সবার উপরে তার কাছে যে যে, এরপর বাকি সব কিছু। যে যেকেই তারা এক প্রকার ভগবান মনে করে নিয়েছে, তারা এতটাই ভক্তি করে তাকে। যাই হোক, তো তারা কথা বলছিল, এর মধ্যেই কেউ একজন জানায় যে যে চলে এসেছে। এটা শুনেই তো কিশোরী সেখান থেকে দৌড়ে চলে যায়। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে। আমার চারপাশের অবস্থা দেখে অনুভব করতে পারছি খেলার উত্তেজনা প্রতি ঘন্টায় কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আপনাদের অবিলম্বেই মোস্টবেটের সাথে যুক্ত হবার জন্য রেকমেন্ড করছি। আপনাদের উত্তেজনা বাড়াতে মোস্টবেট দিচ্ছে অবিশ্বাস্য সব অডস বেট করার সুযোগ। এখানে শুধু স্পোর্টস সেকশনে খেলার সুযোগ নয়, তাছাড়াও আপনি বিভিন্ন রকম গেম খেলে প্রতিনিয়ত অর্থ উপার্জন করে নিতে পারেন। এটি নিরাপদ ও একটি আন্তর্জাতিক লাইসেন্স দ্বারা স্বীকৃত, যা আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। এখন সবচেয়ে এক্সাইটিং খবরটির জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মোস্টবেট একটি প্রচার চালাচ্ছে যেখানে আপনার প্রথম বাজি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। প্রথমবার ভাগ্য আপনার পাশে না থাকলে মোস্টবেট আপনার অ্যাকাউন্টে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেবে, যাতে আপনি বাজি চালিয়ে যেতে পারেন। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এই সুযোগটি মিস করবেন না। কিন্তু মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোস্টবেটে রয়েছে 24 ঘন্টা সাপোর্ট সুবিধা, এবং যদি আপনাদের কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। আর দ্রুত সাইন আপ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। মোস্টবেটের রেজিস্ট্রেশনের সময় আপনারা যদি আমার দেয়া প্রোমো কোড রিক্যাপ 999 ব্যবহার করেন, তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেতে পারেন 35,000 টাকা পর্যন্ত স্বাগত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। রেজিস্ট্রেশনের সাথে সাথেই পেয়ে যাবেন ফ্রি স্পিন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এখনই রেজিস্ট্রেশন করে নিন আর বোনাস জিতুন। তাহলে চলুন এখন মূল গল্পে ফেরা যাক। এরপরই এন্ট্রি হয় মহারাজ জেজের। আমরা দেখতে পাই মানুষ তাকে অত্যন্ত ভক্তি করে। তারা সকলেই তাকে ভগবান কৃষ্ণের বংশধর মনে করে, যার মাধ্যমে তারা ভগবানকে খুশি করতে পারবে। তো তার মনোরঞ্জনের জন্য তারা বিভিন্ন আয়োজন করে। কিশোরীও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমরা দেখতে পাই মহারাজ জেজে কিশোরীকে দেখতে পেয়ে তার দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এরপরই দেখা যায় সে তার পাশে থাকা একজন লোককে কিছু একটা ইশারা করে। এরপর সে কিশোরীকে গিয়ে রং লাগায়। এতে তো কিশোরী অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে বেশ খুশিও হয়। তার মা তাকে বলে সে তো অনেক বেশি ভাগ্যবতী, কেননা এত মেয়েদের মধ্যে মহারাজ জেজে শুধু তাকেই রং লাগিয়েছে। কিশোরীও তখন অনেক বেশি খুশি ছিল, কেননা সে জেজের চরণ সেবার সুযোগ পেয়েছিল। এই চরণ সেবা যে কি সেটা তো আমরা সামনেই জানতে পারবো। এরপর সে মহারাজ জেজের সাথে দেখা করতে হাভেলির ভেতরে যায়, একদম তার ঘরে। জেজের এই ঘর অনেক বেশি আলিশান ছিল। এই সব দেখে তো কিশোরী অবাক হয়ে তাকিয়ে থাকে আর চারদিক দেখতে থাকে। অন্যদিকে কারসান তো বাইরে কিশোরীকেই খুঁজে যাচ্ছিল, কিন্তু কোথাও সে পাচ্ছিল না। আর সে তো এসব বিষয়ে কিছু জানতও না। তো সে সবাইকে জিজ্ঞেস করলেও কেউই তাকে কোনো জবাব দেয় না। তো এরপর সে কিশোরীর ছোট বোনকে জিজ্ঞেস করে যে কিশোরী কোথায়। তখন সে জানায় দিদি তো মহারাজ জেজের চরণ সেবার সুযোগ পেয়েছে, আর এ কারণেই বাড়িতে আজ মিষ্টি বানানো হচ্ছে। সবাই তো অনেক খুশি, কারণ এই সৌভাগ্য সবার কপালে জোটে না। তো তার এই কথা শুনেই কারসান আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি দুজন লোক মহারাজ জেজের ঘরের পাহারাদারকে স্বর্ণালঙ্কার দিচ্ছে,
যে চরণ সেবা দেখবে বলে। পাহারাদার তখন তাদের বলে পেছনের জানালা দিয়ে কোনো আওয়াজ না করে চুপচাপ দেখতে। এরপর সে বাজে ইঙ্গিত করে হাসতে থাকে। তো অপরদিকে আমরা দেখি যে কিশোরীর সাথে ঘনিষ্ঠ হচ্ছে। আমরা বুঝতে পারি এটাই মূলত চরণ সেবা। বুঝতে পারছেন কতটা নোংরা খেলা হয়ে থাকে এই ধর্ম পালনের আড়ালে। তো কিছুক্ষণ পরেই কারসান সেখানে চলে আসে। সে ঘরের ভেতরে ঢুকতে গেলে পাহারাদার তাকে বাধা দেয় আর বলে ভেতরে চরণ সেবা চলছে, এখন কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কারসান তখন জানায় ভেতরে তার হবু স্ত্রী রয়েছে, তাকে তো যেতেই হবে। এই কথা শুনে পাহারাদার বলে মাফ করবেন, আমি জানতাম না, আপনি পেছনের জানালায় গিয়ে চরণ সেবা দেখতে পারেন। আমরা বুঝতে পারি সেই সময়ের ওই সমাজে এই নিয়মই প্রচলিত ছিল যে কোনো মেয়ে নিজের ইচ্ছায় ধর্মগুরুদের কাছে নিজেদের শরীর উৎসর্গ করবে, কেননা এটাকে তারা পুণ্য মনে করত। তারা ভাবত যে এটা হয়তো তাদের উপাসনারই একটা অংশ, আর সেই সব মেয়েদের স্বামীরা এটা বিনামূল্যে দেখার সুযোগও পেত। তাদেরও এসবে কোনো অমত থাকতো না, আর অন্য লোকেরা মূল্য দিয়ে এসব দেখত। আসলে সেই সময় লোকেরা এতটাই ধর্মভীরু ছিল যে তারা ভালো খারাপের ব্যবধানটাই বুঝত না। সবাই হয়ে গিয়েছিল ধর্মান্ধ, কিন্তু কারসান তো ছিল সবার থেকে আলাদা। যাই হোক, তো সেও পেছনের দিকে গিয়ে একটা জানালা খোলে, আর ভেতরের দৃশ্য দেখে সে তো হতবাক হয়ে যায়। সে দেখতে পায় যে আর কিশোরী অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এটা দেখেই সে কিশোরীর নাম ধরে চিৎকার করে ওঠে। কিশোরীও তখন কারসানকে দেখতে পায়, আর তাকে দেখে আমরা বুঝতে পারি এসব করে সে নিজেও একদমই খুশি ছিল না, কিন্তু শুধুমাত্র অন্ধবিশ্বাসের কারণেই সে এসব করছিল। কারসান তখন সেই পাহারাদারকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তাকে ঘরের ভেতরে প্রবেশ করতে দেখে তো উপরের জানালা থেকে সেই সব লোকেরা বলতে থাকে কারসানের পাপ লাগবে, কেননা সে চরণ সেবায় বাধা দিয়েছে আর তাদের চরণ সেবা দেখার সুযোগ থেকেও বঞ্চিত করেছে। এটা তো ঘোরতর পাপ। এইসব কথা শুনে তো কারসান অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে মানুষ কতটা ধর্মান্ধ হলে এ ধরনের কথা বলতে পারে। তো সে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর কিশোরীকে নিজের সাথে বাড়ি ফিরে যেতে বলে। সে বলে চরণ সেবার নামে সে এখানে এসব করছিল। তার কথা শুনে মহারাজ যে বলতে থাকে এটাই তাদের পরম্পরা, যেটা বহু বছর থেকে চলে আসছে ভগবানকে খুশি করার জন্য। সে কিশোরীকে উদ্দেশ্য করে বলে সে যদি কারসানের সাথে চলে যেতে চায় তবে যেতেই পারে, কিন্তু কারসানকে অবাক করে দিয়ে সে বলে কারসান যেন চলে যায়, সে পরে বাড়িতে যাবে। তখনই মহারাজ কারসানকে বলতে থাকে সে অনেক বেশি ভাগ্যবান যে তার হবু স্ত্রীকে যে আগে ব্যবহার করছে। কারসান এটা শুনে বলে সে কারো ব্যবহার করা কোনো কিছু পছন্দ করে না, আর যারা নিজের সম্মান বিসর্জন দেয় তাদের তো সে আরো পছন্দ করে না। এই কথা বলেই কারসান সেখান থেকে চলে যায়। আর বাড়িতে এসে সে অনেক বেশি কাঁদতে থাকে, কেননা সে কিশোরীকে অনেক বেশি ভালোবাসতো, তাই কিছুতেই এসব মেনে নিতে পারছিল না। তো পরদিন দেখা যায় কারসানের অফিসে কিশোরী তার সাথে দেখা করতে আসে, কেননা কারসান তার সাথে দেখা করতে যায়নি। সে কারসানকে বোঝাতে থাকে গতকাল যেটা কারসান দেখেছে সেটা সেবা ছিল। সে আরো বলে ভাগ্যবানদেরই এই সেবা করার সুযোগ মেলে, সবাই কিন্তু এই সুযোগ পায় না। তার এসব কথা শুনে কারসান অনেক রেগে যায় আর বলে ভক্তি আর ব্যবহার করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, আর এটা বোঝার জন্য মানুষের বুদ্ধির প্রয়োজন, যেটা তোমার মাথায় একদমই নেই। আর এটা আমি কালকে ভালোভাবেই বুঝতে পেরেছি, যখন ওই চরিত্রহীন লোক তোমাকে ব্যবহার করছিল আর তুমিও নির্দ্বিধায় সব মেনে নিচ্ছিলে সেই সময়। সে আরো বলে যে সে কিশোরীর জন্য চারটা বছর অপেক্ষা করেছে, যাতে করে সে নিজের পড়ালেখা শেষ করে যোগ্য হয়ে উঠতে পারে, আর সে কিনা এইসব বিশ্বাস করে, এসব নোংরামিতে বিশ্বাস করে। কারসান কিশোরীকে আরো বলে তুমি তো চাইলেই তোমার মাকে এই বিষয়ে মানা করতে পারতে, তোমার কি দরকার ছিল ওখানে যাওয়ার। এই কথার জবাবে কিশোরী বলে সে তো প্রথম মেয়ে না যে যার সাথে এমনটা হয়েছে, আজ পর্যন্ত অনেক মেয়ের সাথেই এমন হয়েছে, আর এটা খুবই স্বাভাবিক, এটা তাদের উপাসনারই অংশ। আজ যদি কারসানের মা বেঁচে থাকতো তবে সেও খুশি মনেই কারসানের বোনকেও জেজের কাছে পাঠাতো। আর
এটাই এখানকার রীতি। এই কথা শুনে তো কারসান অনেক রেগে যায় আর কিশোরীর উপরেই হাত উঠাতে যায়। তবে অনেক কষ্ট করে সে নিজেকে দমিয়ে রাখে আর কিশোরীর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে কিশোরী জেজের কাছে এসে কাঁদতে কাঁদতে এসব বলতে থাকে। জেজে তাকে বলে কারসান তো একটা মূর্খ আর এ কারণেই সে এমনটা করেছে। সে বলে আজ থেকে কিশোরী তার খাস লোক। এটা শুনে তো কিশোরী কিছুটা সান্ত্বনা পায়। এরপর তারা আবারও ঘনিষ্ঠ হয়। তো পরদিন কিশোরী মহারাজকে পাশে দেখতে না পেয়ে তাকে খোঁজার জন্য বাইরে চলে যায়। যেখানে একটা ঘরের বাইরে এসে সে মহারাজের জুতা দেখতে পায়। তখন ঘরের ভেতর থেকে মহারাজের কথা ভেসে আসছিল, যেখানে সে বলছিল সেবা 3 ধরনের হয়। মন দিয়ে হয় ভক্তি সেবা, ধন সম্পদ দিয়ে হয় ধন সেবা, আর তান অর্থাৎ শরীর দিয়ে হয় তান সেবা। কিশোরী তখন দরজার ফাঁকা দিয়ে ভেতরে তাকায় আর সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে তো একদমই অবাক হয়ে যায়, কেননা ভেতরে মহারাজের সাথে ছিল তারই ছোট বোন। এটা দেখার সাথে সাথেই কিশোরী তখনই ঘরের ভেতর চলে আসে আর নিজের বোনকে সেখান থেকে বের করে দেয়। আর অনেক রেগে গিয়ে মহারাজকে বলতে থাকে, আপনি আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের ব্যবহার করছেন আর প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন মেয়ের কাছে গিয়ে তাদের ব্যবহার করছেন শুধুমাত্র নিজের লালসা মেটানোর জন্য। এসব আপনি কি করে করতে পারেন? ও আমার ছোট বোন ছিল, আপনি তাকেও নিজের লালসার শিকার বানাচ্ছিলেন। কিশোরী এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছিল যে এই জেজের আসল উদ্দেশ্য কি। সে বলে সে জেজেকে অনেক সম্মান করত, তাকে ভগবান মনে করত আর তার জন্য তো সে নিজেকেও সঁপে দিয়েছিল। কিন্তু আজ সে বুঝতে পারছে এই সবই আসলে ছিল তার অন্ধবিশ্বাস। তাই এখন সে জেজের সাথে সাথে নিজেকেও ঘৃণা করছে। এই কথা বলেই সে নিজের ছোট বোনকে টানতে টানতে হাভেলি থেকে বের করে নিয়ে চলে যায়। আর বাড়িতে এসে সে নিজের বোনকে বকতে থাকে যে সে এসব কি করে করতে পারলো। তখন তার বোন বলে যে তুমি নিজেও তো কালকে জেজের কাছে গিয়েছিলে, তাহলে আজ আমাকে কেন বাধা দিচ্ছ? আমাকে কি তুমি হিংসা করো? তো এসব কথা শুনে এবার কিশোরী কাঁদতে শুরু করে, কেননা সে এখন বুঝতে পারছিল যে সে নিজের সব থেকে বড় সম্পদটাই জেজেকে দিয়ে এসেছে, যেটা ছিল তার সম্মান। সে তো তার অন্ধ ভক্তির জন্য নিজের বিবেককেই বিসর্জন দিয়ে দিয়েছে। তবে এখন সে সব কিছু বুঝতে পারছে। তো এরপর সে নিজের বোনকে জানায় যে কারসান তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। সে তার চোখে নিজের জন্য ঘৃণা দেখেছে। কিশোরীর বোনও এই সব কিছু শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে কিশোরী যেন কারসানের কাছে গিয়ে ক্ষমা চায় আর সে নিজের বোনকেও সান্ত্বনা দেয় যে সে যেন এতটা ভেঙে না পড়ে। অন্যদিকে কারসানের মামা যখন জানতে পারে যে কারসান তার বিয়েটা ভেঙে দিয়েছে, তখন সে তাকে এই সবের জন্য অনেক কথা শোনাতে থাকে। সে বলতে থাকে কিশোরী তো ভুল কিছু করেনি, এমনটা তো বহু বছর ধরে চলে আসছে আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটাই তো এখানকার রীতিনীতি। তো এই ব্যাপারটা নিয়ে কারসান এত বেশি ঝামেলা কেন করছে? সে তো এটা বুঝতেই পারছে না যে কারসান কেন এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না। আর কারসানের মাথায় এসব নারী শিক্ষা, বিধবা বিবাহ, এসব চিন্তা কোথা থেকে আসে? এসব তো আমাদের সমাজে একেবারেই নিষিদ্ধ। তো এর জবাবে কারসান বলে সে তো এটা বুঝতে পারে না যেই সব কথা কারসান চিন্তা করে সেসব কেন তাদের মাথায় আসে না। তারা কি এটা দেখতে পারে না তার বিধবা ভাবো কতদিন যাবৎ এই সাদা কাপড় পরে থাকে, যার জীবনে আনন্দের কোনো রং নেই। যদি তারা তাকে আবারও বিয়ে দিত তবে তার জীবনেও তো একটু হলেও আনন্দ থাকতো, সেও একটু ভালো করে বাঁচতে পারত। এই সব কথা শুনে কারসানের মামা তাকে চড় মেরে বসে আর কারসানের মামি তাকে বলে চুপচাপ কিশোরীকে বিয়ে করে নিতে, এত ঝামেলা না করতে। কিন্তু কারসান জানায় সে এমনটা মোটেও করবে না। ভাবো তখন বুঝতে পারে যে বাড়ির সকলে এখন কারসানের বিপক্ষে চলে যাবে, তাই সে কারসানকে এই বাড়ি থেকেই চলে যেতে বলে। এই কথা শুনে তো কারসান অনেক বেশি কষ্ট পায়, কেননা ভাবো তাকে বাড়ি থেকে চলে যেতে বলছিল আর সে ভাবোকে অনেক বেশি ভালোবাসতো। ভাবই তাকে ছোট থেকে বড় করেছে, তাই তার কাছ থেকে এই কথা শুনে কারসান আরো ভেঙে পড়ে। তাই সে আর একটা কথাও না বলে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়।
সে এখন একাই এই সমাজের বিরুদ্ধে লড়বে, সব ভুল ধারণাকে ভেঙে দিবে। ধর্মের আড়ালে যেই অন্যায় অবিচার হচ্ছে সেই সব কিছুর বিরুদ্ধে লড়বে এই কারসান। তো পরদিন সকালে দেখা যায় গোকুল দাস আর সৌরভজি কারসানকে তার অফিসের সামনে শুয়ে থাকতে দেখে, তাই তারা তার কাছে আসে। তারাও কারসানের মতোই সমাজকে পরিবর্তনের কাজ করত। তো কারসান তাদের জানায় তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে তার ভিন্ন মতাদর্শের কারণে। অপরদিকে আমরা দেখি জেজেকে তার স্ত্রী বাহুজি সেবা করছে। এখানে আমরা জানতে পারি সে বিবাহিত। আর বাহুজি জেজেকে কারসানের ব্যাপারে জিজ্ঞেস করে, কেননা আজকাল হাভেলিতে তার অনেক চর্চা হচ্ছে। জেজে জানায় সে তো একজন নাস্তিক। এই সময় বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। তো দ্রুত জেজের পাহারাদার এসে তাকে জানায় তার সাথে একজন দেখা করতে এসেছে, যার বোন কিছুদিন আগেই জেজের চরণ সেবা করেছিল। এ কথা শুনেই তো বাহুজির চেহারার রঙই উড়ে যায়। আমরা বুঝতে পারি জেজের এসব তার স্ত্রীও মোটেও পছন্দ করত না। সে নিজেও এসবের বিরুদ্ধে ছিল, কিন্তু ধর্মের বেড়াজালে তার কিছু করারও ছিল না। তো এরপর দেখা যায় জেজে সেই ব্যক্তির সাথে দেখা করতে যায়। সে জানায় তার বোন লীলাবতী প্রেগনেন্ট হয়ে গিয়েছে। সে জেজেকে তাদের সম্মান বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। জেজে তখন তাদের হসপিটালে গিয়ে এই বাচ্চাটা নষ্ট করে দিতে বলে। এই কথা শুনেই তো সেই ব্যক্তি বেশ রেগে যায়, আর তখনই জেজের লোকেরা তাকে আটকে ফেলে। তখনই দেখা যায় লীলাবতী জেজের পা ধরে আর বলতে থাকে এটা জেজের সন্তান, সে কিছুতেই তাকে হত্যা করবে না, সে জেজের সন্তানকে জন্ম দিবে। এই কথা শুনেই জেজে লীলাবতীকে একটা লাড্ডু দেয় আর তাকে সেটা খেয়ে নিতে বলে। লীলাবতীর ভাই তাকে বারবার সেটা খেতে নিষেধ করতে থাকে, কিন্তু লীলাবতী তো জেজের কথা শুনে সেটা নির্দ্বিধায় খেয়ে ফেলে। পরের দৃশ্যেই আমরা দেখি লীলাবতী অনেক অসুস্থ হয়ে পড়েছে আর তার ভাই তাকে নিয়ে হাভেলির সামনেই একটা রাস্তায় বসে আছে। কিন্তু যেই জেজেকে তারা এত ভক্তি করে সে তো তাকে একটা বারের জন্যও দেখতে আসে না। সেই সময় অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আশেপাশে কোনো মানুষও ছিল না। লীলাবতীর ভাই সাহায্যের জন্য অনেক চিৎকার করতে থাকে। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে ফিরছিল কারসান। সে এই চিৎকার শুনেই দ্রুত তাদের কাছে এগিয়ে যায়। তখন লীলাবতীর ভাই তাকে জানায় আমাদের জেজের হাত থেকে বাঁচিয়ে নাও ভাই, আর আমার বোনটা অসুস্থ, কিছু একটা করো। কারসান তখন দ্রুত একটা গাড়ির ব্যবস্থা করতে যায় লীলাবতীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই সে একটা ঠেলাগাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়, কিন্তু দেখতে পায় সেখানে লীলাবতী বা তার ভাই কেউই নেই। তখনই সে খেয়াল করে কেউ একজন হাভেলির দরজা লাগিয়ে ফেলল। কারসান তখন দরজায় আঘাত করলেও কেউ দরজা খুলে দেয় না। তার মানে জেজের লোকজনই লীলাবতী আর তার ভাইকে ভেতরে নিয়ে গেছে, যাতে কেউ জেজের বিরুদ্ধে কথা বলতে না পারে। তো কারসান এবার হাভেলির অন্য একজন মহারাজের কাছে যায় আর তাকে এই ব্যাপারে জানায়। তখন আমরা জানতে পারি তারা সবাই আসলে এই ব্যাপারে সবকিছুই জানে, কিন্তু তারা চাইলেও কিছু করতে পারে না, কেননা জেজে তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর তার বিরুদ্ধে কিছু বললে সে তাদেরকে এই হাভেলি থেকেই বের করে দিবে। তাই সে কারসানকে বলে কারসান তো সমাজের বিভিন্ন অন্যায় নিয়ে লেখালেখি করে, তাই সে যেন এই অন্যায়ের বিরুদ্ধেও লেখে। সে কারসানকে লড়াই করতে বলে। কারসান তখন বলে সে তো ক্ষত্রিয় নয়, তবে সে কি করে লড়াই করবে। এর জবাবে সেই মহারাজ তাকে বলে জন্ম থেকে ক্ষত্রিয় না হলেও সে যেন নিজের কাজ দিয়ে ক্ষত্রিয় হয়। তো দৃশ্য এখানেই কাট হয়। পরের দিন সে তার সংবাদপত্রের অফিসে গিয়ে তার সংবাদপত্রের প্রধান দাদা ভাই নাওরোজিকে এই সব ব্যাপারে বলে, আর সে এটাও জানায় যে সে এইসবের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়, নয়তো এই ধরনের অন্যায় দিনের পর দিন হতেই থাকবে। সে এসব নিয়ম পরিবর্তন করতে চায়। তো নাওরোজি এই সব কথা শুনে কারসানকে বলে যে পরিবর্তন প্রথমে আমাদের নিজেদের থেকেই শুরু করা উচিত। তো এরপর সে কিশোরীর ব্যাপারে কারসানকে বলে। সে বলে কিশোরী নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই কারসানের উচিত কিশোরীকে সুযোগ দেয়া, আর এভাবে করেই পরিবর্তনে শুরু করতে হবে। কারসানও তখন নাওরোজি ভাইয়ের কথা শুনে নিজের ভুল বুঝতে পারে, আর সে কিশোরীর সাথে সম্পর্ক ঠিক করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই একজন ব্যক্তি এসে কারসানকে অফিস থেকে দ্রুত ডেকে নিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পারি যে কিশোরী কুয়োতে লাফ দিয়ে আত্মহনন করেছে, কারণ সে এই সব মেনে নিতে পারেনি। কারসান তো এটা দেখে হতভম্ব হয়ে যায়, তার খুবই খারাপ লাগতে থাকে। সে কিশোরীর সাথে কাটানো মুহূর্ত
মুহূর্তগুলোর কথাই বারবার মনে করে আর অঝরে কাঁদতে থাকে। তখনই দেখা যায় কিশোরীর বোন কারসানের কাছে আসে আর তাকে কিশোরীর লেখা একটা চিঠি দেয়, যেখানে কিশোরী নিজের ভুল বুঝতে পেরে কারসানের থেকে ক্ষমা চেয়েছিল আর লিখেছিল কারসান যাতে যে সত্যিটা আর তার আসল চেহারা দুনিয়ার সবার সামনে নিয়ে আসে, এতেই তার আত্মা শান্তি পাবে। তো এবার কারসান অনেক বেশি রেগে যায় আর সোজা চলে যায় হাভেলিতে। সেখানে গিয়ে সে চিৎকার করে জেজেকে ডাকতে থাকে। সে জেজেকে বলে কিশোরীর মৃত্যু কোনো আত্মহনন নয়, এটা একটা খুন, যার জন্য দায়ী একমাত্র জেজে। সে জেজেকে বলে আপনার কেমন লাগবে যদি বাহুজি আর বেটিজিকে চরণ সেবার জন্য অন্য কোনো মহারাজের কাছে পাঠানো হয়। এই কথা শুনেই তো জেজে চিৎকার করে ওঠে আর কারসানকে বলে তার সাহস কি করে হলো তাদের সম্পর্কে এমনটা বলার। তো এর জবাবে কারসান বলে নিজের স্ত্রী আর মেয়ের কথা শুনে আপনি এতটা রেগে গেলেন, অথচ আপনি নিজেই তো অন্যের স্ত্রী আর মেয়েদের সাথে এমনটা করেন, তাদের সম্মান নষ্ট করেন, তখন আপনার এইসব বিচার কোথায় থাকে? হ্যাঁ, তো সে জেজেকে হুমকি দেয় আর বলে এখন সে সকলের সামনে তার সত্যিটা নিয়ে আসবে। কলমের শক্তি কতটা এবার জেজে সেটা বুঝতে পারবে। এর জবাবে জেজে তাকে বলে তোমার কলমের থেকেও আমার ধর্মের শক্তি অনেক বেশি, আর সকলের কাছে তো আমি ভগবান, তাই আমি যেটা বলবো সকলে সেটাই মানবে, তোমার কথা কেউই শুনবে না। কারসান তখন তার কথায় দমে না গিয়ে উল্টো তাকে হুমকি দিয়েই সেখান থেকে চলে যায়। পরদিন কারসান জেজের বিরুদ্ধে নিজের লেখা নিয়ে নাওরোজি ভাইয়ের কাছে যায়, কিন্তু সে এই লেখাটা ছাপতে চাইছিল না, কেননা এতে করে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যেতে পারে। এই কথা শুনে তো কারসান এবার নিজেরই একটা পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, যেখানে সে এই সমস্ত সত্য লিখবে আর সবার মুখোশ খুলে দিবে। নাওরোজি ভাই, গোকুল দাস আর সৌরভজিও কারসানকে সমর্থন করে। তো এরপরই দেখা যায় কারসান নিজের পত্রিকার অফিস সত্যপ্রকাশ স্থাপন করে। ভাবো কারসানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠায়। তো এরপর কারসানের সত্যপ্রকাশ পত্রিকার কাজ শুরু হয়। খবর ছাপানোর পর কারসান নানাভাই নামক এক ব্যক্তিকে পত্রিকা বিতরণের জন্য পাঠিয়ে দেয়, কিন্তু রাস্তার মধ্যেই দেখা যায় যে লোকেরা তার পথ আটকায় আর তার থেকে সমস্ত পত্রিকা নিয়ে হাভেলিতে চলে যায় আর জেজের সামনে সেই সমস্ত পত্রিকা পুড়িয়ে দিতে থাকে। তখনই অন্য একজন মহারাজ সেখানে আসে আর জেজেকে বলে সে না হয় পত্রিকা পুড়িয়ে দিতে পারবে, কিন্তু সত্যিটাকে তো সে আর শেষ করে দিতে পারবে না, তাই সে যেন দেরি হয়ে যাওয়ার আগেই সকলের কাছে গিয়ে ক্ষমা চায়। কিন্তু তাকে কোনো জবাব না দিয়েই জেজে হাভেলির মুখ্য পণ্ডিতকে বলে সমস্ত হাভেলিতে খবর পৌঁছে দাও যে কাল থেকে সকল হাভেলির দরজা বন্ধ থাকবে। হাভেলির দরজা তখনই খোলা হবে যখন কারসান দাস নিজে এসে তার কাছে ক্ষমা চাইবে। তো তার কথা মতোই দেখা যায় হাভেলির সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। যেহেতু সেখানকার সবাই অনেক ধর্মপ্রাণ ছিল, তাই এ কারণে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয়, কেননা সাধারণ মানুষ তো দেবতার দর্শন না করে খাবার পর্যন্ত গ্রহণ করত না। আর যে এটা খুব ভালো করেই জানতো, তাই সে তাদের এই অনুভূতিকে ব্যবহার করে কারসানকে তার সামনে ক্ষমা চাইতে বাধ্য করতে চাইছিল। তো এরপর দেখা যায় হাভেলির সামনে নোটিশ টাঙিয়ে দেয়া হয়, কারসান দাস ধর্ম আর মহারাজ জেজের অপমান করেছে, তাই যতদিন না সে ক্ষমা চাইবে ততদিন হাভেলির দরজা খোলা হবে না। এখানে কোনো প্রকার পূজা আরতি কিছুই হবে না। ঠিক সেই সময় কারসান গোকুল দাস আর সৌরভজির সাথে সেখানে দেবতার একটা বড় ছবি নিয়ে হাজির হয়। সকলেই কারসানকে দেখে অনেক বেশি রেগে যায়। তারা সবাই তাকে জেজের কাছে মাফ চাইতে বলতে থাকে, কিন্তু কারসান তো সকলকে উদ্দেশ্য করে বলে যে এইসব তাকে ব্ল্যাকমেইল করার জন্য করছে। তার সমস্যা কারসানের সাথে, তবে সে কেন সবার মন্দিরে ঢোকা বন্ধ করে দিল? সে আরো বলে আমাদের যেমন হাভেলিকে প্রয়োজন, তার থেকে বেশি হাভেলির আমাদের প্রয়োজন, কেননা আমাদের ভক্তি আর ধনের মাধ্যমেই হাভেলি জীবিত থাকে। সে আরো বলে তারাই আমাদের শিখিয়েছে ভগবান সব জায়গায় আছে, তাহলে এই ছবিতেও তো আমরা আমাদের দেবতাকেই দেখতে পাচ্ছি, তবে আমরা তার পা ছুঁয়ে কেন খাবার গ্রহণ করতে পারবো না? তো তার কথা সব মানুষের ভেতরেই প্রভাব ফেলে। তখনই দেখা যায় একটা মেয়ে এগিয়ে আসে আর বলতে থাকে এতদিনে অন্তত কেউ একজন বুদ্ধিমানের মতো কথা বলেছে, সে তো এই দেবতার ছবিতেই পা ছুঁয়ে খাবার খাবে। ঠিক তখনই সেই বৃদ্ধ মহারাজ সেখানে চলে আসে আরতির থালি নিয়ে। সে কারসানকে আরতি শুরু করতে বলে। সকলে মিলে এবার আরতি আর পুজো শুরু করে। অন্যদিকে হাভেলির ভেতর থেকে যে এই সব কিছু দেখে আর সে তো অনেক বেশি রেগে যায়। এরপর কারসানকে নিয়ে
বিভিন্ন পত্রিকায় লেখা শুরু হয়। কারসানও নিজের পত্রিকার জন্য খবর ছাপাতে থাকে। যাই হোক, এরপর দেখা যায় কালকের পুজোর সময় দেখা হওয়া সেই মেয়েটা কারসানের কাছে আসে একটা কাজের জন্য। সে জানায় তার নাম বিরাজসি আর সে অনেক মন দিয়ে কাজ করবে। কারসানও তখন তাকে তার সংবাদপত্রের অফিসে একটা কাজ দিয়ে দেয়। অন্যদিকে জেজের পাহারাদার তাকে জিজ্ঞেস করে কারসান যদি তার কাছে ক্ষমা না চায় তবে সে কি করবে। এর জবাবে জেজে বলে ক্ষমা তো সে অবশ্যই চাইবে। আমরা বুঝতে পারি জেজে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জেজে কারসানের বাবাকে ডেকে পাঠিয়েছে। সে তাকে কারসানের সম্পর্কে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে। তো পরের দিনে দেখা যায় কারসানের বাবা তার সাথে দেখা করতে তার সংবাদপত্রের অফিসে চলে আসে। সেখানে সে কারসানকে একটা চিঠি দেয় যেখানে তার বাবা লিখেছিল, আমি কারসান দাসের সাথে সকল সম্পর্ক ছিন্ন করছি। আজ থেকে সে আমার ছেলে নয়। আমার কোনো কিছুতেই তার অধিকার থাকবে না। এমনকি আমার অন্তিম সংস্কারে অংশগ্রহণ করারও তার কোনো অধিকার থাকবে না। কারসান তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। তাই সে এই ব্যাপারে তার বাবাকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন লিখেছে। তখন তিনি কারসানকে জেজের কাছে গিয়ে মাফ চাইতে বলে, কারণ তার বাবার মতে সে এই জিনিসটা ঠিক করেনি। জেজের সাথে বেয়াদবি করেছে সে। কিন্তু কারসান তো কোনোভাবেই তার কথা শোনে না। সে জানিয়ে দেয় যে সে জেজের কাছে কোনোভাবেই মাফ চাবে না। তো এ কারণে দেখা যায় তার বাবাও রাগ করে সেখান থেকে চলে যায়। কারসানও এতে বেশ দুঃখ পায়। সে মন খারাপ করেই বসে থাকে। তখনই বিরাজসি আসে আর তার মন ভালো করার চেষ্টা করে। সে তার সাথে অনেক গল্প করে। এরপর বিরাজসি কারসানকে জানায় যে সে তাকে পছন্দ করে, কিন্তু কারসান তাকে বলে সে এখন শুধুমাত্র নিজের কাজের দিকেই মনোযোগ দিতে চায়। তাই সে বিরাজসির প্রস্তাব গ্রহণ করতে পারবে না। কিন্তু বিরাজসি তবুও কারসানের প্রেমেই ডুবে থাকে। অপরদিকে দেখা যায় পরের দিন খবরের কাগজ ছাপানোর পরে নানা ভাই আবারও সেগুলো বিতরণের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আগের দিনের মতোই জেজের লোকেরা আজকেও তার রাস্তা আটকায়, কিন্তু তারা সেই গাড়িতে কোনো কিছুই খুঁজে পায় না। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি কারসান আর বিরাজসি আগে থেকেই এমন কিছু আন্দাজ করেছিল। তাই সে আগেই সবজির একটা ভ্যানের ভেতরে লুকিয়ে নিজের সংবাদপত্র পাঠিয়ে দেয়। আর নানা ভাইকে এমনিতেই পাঠিয়েছিল যাতে করে এই সুযোগে তাদের নজর এড়িয়ে সংবাদপত্র বিতরণ করা যায় আর সবার কাছে কারসানের বার্তা পৌঁছানো যায়। তো পরদিন সকালে সবার হাতে হাতেই দেখা যায় কারসানের পত্রিকা সত্যপ্রকাশ। জেজের কাছেও সেই পত্রিকা পৌঁছে গিয়েছিল। আমরা দেখতে পাই যে এখন কোনো মেয়েকে চরণ সেবার জন্য ডাকলে তারা এখন আর খুশি না হয়ে বরং নিষেধ করে দিচ্ছে। আর এই সব কিছুই হচ্ছিল কারসানের লেখার কারণে। এরপর যে কারসানের বিরুদ্ধে কেস ফাইল করে। এটা বলে যে কারসান তার সম্মানহানির চেষ্টা করছে। কারসানের কাছে 50,000 টাকার মানহানি মামলার নোটিশ আসে। এই কথা জানার পর কারসান সৌরভজিকে বলে তার কোনো কিছু হারানোর ভয় নেই। তার যদি জেলও হয়ে যায় সে সেখান থেকেই লেখালেখি করবে। কিন্তু সমস্যা হলো সে জেজের বিরুদ্ধে কোর্টে কোনো প্রমাণ দেখাতে পারবে না, কারণ কেউই তো তার বিরুদ্ধে প্রমাণ দিবে না। ঠিক এই সময়ই গোকুল দাস সেখানে কিছু লোককে নিয়ে চলে আসে আর জানায় এই লোকেরা জেজের বিরুদ্ধে সাক্ষী দেবে। সেই সব লোকেরা জেজের অজানা অনেক কুকর্মের কথা তাদেরকে জানায় আর কারসানকে আশ্বাস দিয়ে বলে তারা কোর্টে অবশ্যই জবানবন্দি দিতে আসবে। তো পরদিন দেখা যায় কারসান হাভেলিতে গিয়ে জেজেকে জানায় যে তার সাথে কারসানের কোর্টেই দেখা হবে। পরবর্তীতে হাভেলির সকল মহারাজ একত্রে মিটিং এ বসে। সেখানে বৃদ্ধ মহারাজ জেজেকে বলে আজ পর্যন্ত হাভেলির কোনো মহারাজ কোর্টের দরজায় পা রাখেনি, তাই তাদের সবার মতামত জেজেও যেন এই বিষয়টা কোর্ট পর্যন্ত নিয়ে না যায় আর সবার থেকে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু জেজে সকলকে বলে সে কোনো ভুল করেনি, তাই সে ক্ষমাও চাইবে না। এই সব ব্যাপার বহু বর্ষ থেকে হাভেলিতে চলে আসছে, তাই কেউ এসবের উপরে প্রশ্নও তুলতে পারবে না। তাই সে অবশ্যই কোর্টে যাবে আর কারসানকেও সে শিক্ষা দেবে যাতে করে পরবর্তীতে আর কোনো কারসান দাসের জন্ম হতে না পারে। অপরদিকে গোকুল দাস কারসানদের এসে জানায় যারা জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছিল তারা কেউই আর কোর্টে উপস্থিত হতে রাজি হচ্ছে না, কেননা জেজের লোকেরা তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, এমনকি তারা একজনকে গায়েবও করে দিয়েছে। এই কথা শুনে তো কারসান ঠিক করে সে এই ব্যাপারে নিজের পত্রিকায় লিখবে আর সাধারণ জনগণকে জেজের এই কাজের ব্যাপারে জানাবে। ঠিক তখনই সেখানে বিরাজসি চলে আসে আর কারসানকে ডেকে নিয়ে যায়। আমরা দেখতে পাই
কারসানের পত্রিকার অফিসে সেখানকার লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে, কেননা যে তাদেরকে কারসানের বিরুদ্ধে উস্কে দিয়েছিল। এতে করে কারসান অনেক হতাশ হয়ে যায়। সে বিরাজসিকে বলতে থাকে তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে সে কাদের জন্য লড়াই করবে? তো এর জবাবে বিরাজসি কারসানকে বলে, তুমি সেই সব অসহায় মেয়েদের জন্য লড়াই করবে যারা চাইলেও নিজেদের জন্য আওয়াজ তুলতে পারে না, যাদের স্বামীরা নিজের ইচ্ছায় তাদের স্ত্রীদের জেজের হাতে তুলে দিয়ে আসে। এখানে আমরা জানতে পারি বিরাজসির বয়স যখন মাত্র 16 বছর ছিল, তখনই তার বাবা মা তাকে জোর করে জেজের চরণ সেবার জন্য হাবিলিতে নিয়ে গিয়েছিল। বিরাজসি সেই সমস্ত ঘটনা কারসানকে খুলে বলে। কারসানও এই সব শুনে অবাক হয়ে যায়। তো বিরাজসি তাকে সাহস দেয়। কারসানও তার কথা শুনে আবারও লড়াই করার সিদ্ধান্ত নেয়। এদিকে দেখা যায় বাহুজি কারসানের সাথে দেখা করতে সৌরভজির বাড়িতে আসে, যেখানে বর্তমানে কারসান থাকত। সে নিজের স্বামী আর রীতিনীতির বিরুদ্ধে গিয়ে কারসানকে সাহায্য করার জন্য এখানে এসেছিল। তিনি কারসানকে একটা ঠিকানাও দেয়, তাকে সেখানে যেতে বলে, আর জানায় এখানে গেলে কারসান নিশ্চয়ই কোনো সাক্ষী খুঁজে পাবে। তো পরের দিনই কারসান তার কথা মতো সেই ঠিকানায় চলে যায়। আমরা দেখতে পাই এটা সেই লীলাবতী আর তার ভাইয়ের ঠিকানা ছিল। লীলাবতীর ভাই কারসানকে বলে সেদিন রাতে কারসান তাদের কাছে আসার আগেই দুজন লোক এসে তাদের হাভেলির ভিতর টেনে নিয়ে যায়। তারা বাহুজির লোক ছিল। সে আরো বলে সেদিন যে বাচ্চা নষ্ট করে ফেলার জন্য লীলাবতীকে ধুতরার বীজের লাড্ডু খাইয়েছিল। বাহুজি তখন লীলাবতীকে লবণ পানি খাইয়ে বমি করিয়ে তার জীবন বাঁচিয়েছিল। আর বর্তমানে বাহুজি চাইছিল লীলাবতী যেন জেজের বিরুদ্ধে সাক্ষী দেয়। লীলাবতীও সাক্ষী দিতে রাজি হয়ে যায়, কিন্তু ততদিন পর্যন্ত তাদের সুরক্ষিত রাখার জন্য কারসান তাদের একটা স্থানে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। সে তাদেরকে গরুর গাড়িতে লুকিয়ে সেই স্থানে পাঠিয়ে দেয়। অন্যদিকে নাওরোজি ভাই নিজের প্রেসে কারসানকে তার পত্রিকা সত্য প্রকাশ ছাপাতে বলে। কারসান তখন আবারও নিজের কাজ শুরু করে দেয়। এদিকে যে কারসানকে হাভেলিতে ডেকে পাঠায়, সে কারসানকে বলে সে তাকে শেষবারের মতো মাফ চাওয়ার সুযোগ দিচ্ছে, আর এ কারণেই সে তাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু কারসান তাকে বলে মাফ চাইলে সেটা যে চাইবে, তাও আবার কোর্টে। এই কথা বলে যখন সে চলে যাচ্ছিল তখনই যে তাকে থামিয়ে দেয় আর বলে হাভেলিতে এসে প্রসাদ না খেয়ে চলে যাচ্ছ, একটু প্রসাদ খেয়ে যাও। তো এরপরই সে লীলাবতীর নাম ধরে ডেকে ওঠে। তখন দেখা যায় জেজের পাহারাদার গিরিধর লীলাবতীকে সেখানে নিয়ে আসে। কারসান তো তাকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জেজে তখন জানায় সে লীলাবতীকে তার পাহারাদার গিরিধরের সাথে বিয়ে দিয়েছে, যাতে করে লীলাবতীর সন্তানেরা পিতার পরিচয় পায়। আর এখন থেকে লীলাবতীর পরিবারের সকলকে দেখাশোনাও যেই করবে। কারসান তখন লীলাবতীর ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে যে জানায় তার খবর তো ভগবানই এখন জানে। আমরা বুঝতে পারি যে হয়তো লীলাবতীর ভাইকে মেরেই ফেলেছে। তো যে কারসানকে বলে তার নজর সব সময় কারসানের উপরেই ছিল, আর সে কারসানের শেষ দেখেই ছাড়বে। পরের দৃশ্যে আমরা দেখি যে কোর্টে উপস্থিত হয়েছে, আর তার আগমনের জন্য সেখানে অনেক সাধারণ জনগণ অপেক্ষা করছিল। তারা অত্যন্ত সম্মান দেখিয়ে জেজেকে তার ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে নেয়। তারা মাটিতে নিজেদের হাত বিছিয়ে সেখানে শুয়ে পড়ে, যাতে করে জেজেকে মাটিতে পা দিতে না হয়। এসব দেখে তো সৌরভজি কারসানকে বলে যে চাইলেই নিজের জুতো পরে আসতে পারত, কিন্তু ইচ্ছে করেই সে খালি পায়ে এসেছে, যাতে করে আমাদেরকে নিজের ক্ষমতা দেখাতে পারে, আর এটা দেখাতে পারে তার ভক্তরা তার জন্য ঠিক কি করতে পারে। কারসান তখন আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা কোর্টের ভেতরের দৃশ্য দেখি। সেখানেও যে সিংহাসন নিয়ে যাওয়া হয়েছিল, আর সে সেখানে বসেই সব উত্তর দিচ্ছিল। তাকে গীতার উপর হাত রেখে শপথ করার কথা বললে সে জানায় মহারাজরা শপথ নেয় না, বরং তাদের নামে শপথ গ্রহণ করা হয়। সে আরো বলে মহারাজরা সত্যি বলে না, বরং তারা যেটা বলে সেটাই সত্য হয়ে যায়। আর এসব কথা শুনে তো বিচারক আর উকিল সবাই হতাশ হয়ে পড়ে। আর তার এই ডায়লগের পরেই তো তার পাহারাদার তার নামে জয়ধ্বনি দিতে থাকে। উপস্থিত লোকেরাও তার সাথে তাল মিলাচ্ছিল। জজ তখন দুজন প্রহরীকে আদেশ দেয় জেজের পাহারাদারকে কোর্ট থেকে বের করে দিতে। তারা তাকে তখন সেখান থেকে নিয়ে চলে যায়। কোর্ট থেকে বলা হয় কোর্টের কিছু নিয়ম আছে, তাই যে চাইলেও সবকিছু করতে পারবে না। এই কথা শুনে যে গীতায় হাত রেখে শপথ গ্রহণ করে। পরবর্তীতে কোর্টের প্রসেসিং শুরু হয়। কারসানের উকিল ডক্টর ভাওদাজিকে ডেকে পাঠায়, যে কিনা যে সহ বোম্বের অন্যান্য সকল মহারাজদের পার্সোনাল ডাক্তার ছিল। এখানে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে সিফিলিস রোগে আক্রান্ত, যেটা কিনা অবাধ শারীরিক সম্পর্ক করার ফলে হয়ে থাকে। ডাক্তার জানায় সে জেজেকে পরামর্শ দিয়েছিল সে যেন নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়, কিন্তু সে তার কথা মানেনি। ডাক্তার এটাও জানায় যে তার থেকে অ্যাবর্শনের বিভিন্ন ওষুধ সম্পর্কেও জানতে চাইতো, কেননা বাচ্চা নষ্ট করার জন্য তার ব্যবহার করা
ধুত্রার বীজ অনেক সময় কাজ করত না। এমনকি যে চিঠি লিখে তার কাছে অনেক মহিলাদেরও পাঠিয়েছিল অ্যাবর্শনের জন্য, কিন্তু ডাক্তার এমনটা করতে নিষেধ করে দেওয়ার পর থেকে তার সাথে যে সম্পর্ক খারাপ হয়ে যায়। এই সব তথ্য জানার পর তো বাইরে থাকা সকল সাধারণ জনগণ বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। অন্যদিকে জেজের উকিল ডিফেন্সে বলতে থাকে জেজের সিফিলিস রোগ নেই, এটা ডাক্তারের ভুল নির্ণয়। আর চিঠির মাধ্যমে কোনো মহিলাকে ডাক্তারের কাছে পাঠানো মানে এই নয় যে সেই সন্তান জেজের। এ কথার জবাবে ডাক্তার বলে যদি তার রোগ নির্ণয় ভুল হয় তবে সে ডাক্তারি করাই ছেড়ে দেবে। সে মেডিকেল টিম বসানোর কথাও বলে, কিন্তু জেজের উকিল চাইছিল না এমন কিছু হোক, কেননা এমনটা হলে সত্যি সবার সামনে চলে আসবে। কিন্তু কোর্ট এটা গ্রান্টেড করে দেয়, আর তাই তার আর অবজেকশন জানানোর কোনো উপায় থাকে না। এরপরে উইটনেস বক্সে গিরিধরকে ডেকে পাঠানো হয়। উকিল গিরিধরকে জিজ্ঞেস করে কাল সে হুট করেই লীলাবতী নামের ওই মেয়েকে বিয়ে করেছে কেন। তো এর জবাবে গিরিধর মুখস্থ করার মতো বলতে থাকে সে 8 মাস আগেই লীলাবতীকে বিয়ে করেছে, আর এখন সে 7 মাসের প্রেগনেন্ট। তার পেটে গিরিধরেরই বাচ্চা আছে। উকিল তাকে বলতে থাকে সে তো বাচ্চার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি, তবুও সে কেন বারবার জোর দিয়ে এই কথাই বলছে। উকিল তখন গিরিধরকে আরো কিছু প্রশ্ন করলে যে তাকে বাধা দেয়, কেননা সে জানতো গিরিধর অনেক বেশি বোকা। তাই সে বেশি প্রশ্ন করা হলে উল্টোপাল্টা কিছু বলে ফেলবে, আর যেটা জেজের জন্যই খারাপ হবে। তাই সে বলে ওঠে সে চুপচাপ আছে, এজন্যই এখানে উপস্থিত সব সাধারণ জনগণও চুপ আছে। তাকে যেন এমন কিছু করতে বাধ্য করা না হয় যাতে এখানে রক্তের বন্যা বয়ে যায়। আমরা বুঝতে পারি সত্য প্রকাশের ভয়ে যে এখন কোর্টকেও হুমকি দিচ্ছে। জজ তখন গিরিধরকে আর কোনো প্রশ্ন করতে নিষেধ করে। এরপর কারসানকে উইটনেস বক্সে ডাকা হয়। তাকে জিজ্ঞেস করা হয় চরণ সেবা দর্শন আসলে কি। কারসান বলে যে অবৈধভাবে বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে, আর এটাকেই সবাই চরণ সেবা বলে। আর লোকেরা অর্থের বিনিময়ে এই ব্যভিচার দেখে, আর এটাকে তারা চরণ সেবা দর্শন বলে। কারসানের এই কথা বলার পর যে বলতে থাকে সে নিজের ভক্তদের চরণ সেবা দর্শন করিয়ে তাদের পুণ্য পাওয়ার ব্যবস্থা করে, আর এটা তাদের বহু বর্ষ থেকে চলে আসা প্রথা। আর এই মূর্খ সেটাকে ব্যভিচার বলছে। ভগবান যেন এদের ক্ষমা করে। আর এই ডায়লগ শুনে তো গিরিধর আবারও জয়ধ্বনি দিতে শুরু করে। তাই তাকে আবারও কোর্টের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর যে উকিল কারসানকে প্রশ্ন করে সে নিজে কখনো চরণ সেবা দেখেছে কিনা। এর জবাবে কারসান জানায় সে দেখেছে, যেটা তার হবু স্ত্রী কিশোরীর সাথে হয়েছিল। এরপর উকিল কারসানকে প্রশ্ন করে কিশোরীকে এটা করার জন্য কি জোর করা হয়েছিল। এর জবাবে কারসান না জানালে উকিল বলতে থাকে এর প্রতিবাদ করার জন্যই তো কারসানের ফ্যামিলি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এমনকি তার নিজের বাবা তার সাথে সব সম্পর্ক শেষ করেছে, সকলেই তার বিরুদ্ধে। তবুও কারসান জেজের বিরুদ্ধে আর্টিকেল লিখেছে শুধুমাত্র জেজের উপর প্রতিশোধ নেয়ার জন্য, কেননা তার ধারণা জেজের জন্যই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সেই সাথে সে টাকা ও খ্যাতি অর্জনের জন্য এই রাস্তা অবলম্বন করেছে। কারসান তখন বলতে থাকে সে কোনো অর্থ বা খ্যাতির জন্য এসব করেনি। সে মানুষের ভেতরে ভেদাভেদ মেটানোর জন্য আর ধর্মকে ব্যবহার করে যারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এই সব কিছু করেছে। সে আরো বলে তাদের ধর্মগ্রন্থের অর্থ বিকৃত করে সাধারণ মানুষকে এই মহারাজ জেজে ব্যবহার করছে। প্রত্যুত্তরে জেজে বলে ভক্তরা নিজে থেকেই তার কাছে আসে। কারসান বলে তারা না হয় মূর্খ, কিছু জানে না, তাই আপনার কাছে আসে। আপনি তো চাইলে তাদের শুধরে দিতে পারতেন, কিন্তু আপনি তা না করে তাদেরকে ব্যবহার করেছেন, নিজের লালসা মিটিয়েছেন। এরপর সে বলে এই সব কিছুর জন্য যে একাই দায়ী নয়, আমরা সকলেই দায়ী, কেননা আমরাই নিজেদের মেয়েদের তার কাছে পাঠিয়েছি আমাদের অন্ধবিশ্বাসের কারণে। তাই যে যেমন অপরাধী আমরা সকলেই সেই সমান অপরাধী। আর আমার লড়াই ধর্মের বিরুদ্ধে নয়, বিশ্বাসের বিরুদ্ধে নয়, বরং ধর্মের নামে সমাজে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে। আর এ কারণে যদি আমার জেলও হয়ে যায় তবুও আমি এখান থেকে নিজের প্রতিবাদ চালিয়ে যাব। তো যেহেতু কেউই জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি ছিল না, তাই কারসান বলে আমার পাশে যদি কেউ নাও দাঁড়ায় তবু আমি এই অন্যায়ের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে থাকব। তো তার কথা শুনে সকলেই চুপ হয়ে গিয়েছিল। যে তখন চেয়ার থেকে উঠতেই যাবে, ঠিক তখনই ভাবো সেখানে চলে আসে আর কারসানকে বলে সেও তার পাশে রয়েছে, সে জেজের বিরুদ্ধে সাক্ষী দিবে। তার কথা শুনে আরো অনেক মহিলারা সাক্ষী দেওয়ার জন্য এগিয়ে আসে। এরপর অনেক মানুষ জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকে। ফাইনালি কারসানের উপর থেকে মানহানির মামলা তুলে নেওয়া হয়, আর কারসান এই কেসটা জিতে যায়। কোর্ট হিয়ারিং শেষে যখন জেজে কোর্ট থেকে বের হয় তখন সাধারণ জনগণ আর কেউই তাকে সেই সম্মান দেখায় না যেটা তারা কোর্টে ঢোকার সময় তাকে দেখিয়েছিল। তারা জেজের রাস্তায় হেঁটে যাওয়ার জন্য নিজেদের হাত আর বিছিয়ে দেয় না। তাই এই প্রথম জেজেকে মাটিতে পা রেখে হেঁটে যেতে হয়। এমনকি তাকে দেখে সম্মানে যাদের মাথা নত হয়ে যেত তারা আজ তার চোখের দিকে তাকিয়েছিল। যারা সবসময় জেজের জন্য রাস্তা তৈরি করে দিত তারা আজ
তার পথ আটকে ধরেছে। তাই যে কোনো মতে ওই ভিড় ঠেলে সেখান থেকে বেরিয়ে আসে আর নিজের গাড়িতে চড়ে বসে। যে আজ অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। আর ফাইনালি চরণ সেবার মতো প্রথা চিরতরে বন্ধ হয়ে যায়। সকলেই কারসানের জেতায় অনেক খুশি ছিল। কিশোরীর ছোট বোন তার ওনার একটা গিট খুলে ফেলে, যেটা সে তার বোন বেঁচে থাকতে দিয়েছিল, আর বলেছিল সে এই গিট সেদিনই খুলবে যেদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর আজ কারসানের কারণে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। চরণ সেবা দর্শন, এই সব অন্যায় বন্ধ হয়েছিল। আর এটাই ছিল কিশোরীর পাওয়া সব থেকে বড় ন্যায়। কেননা তারা সকলেই বুঝতে পেরেছিল তারা এতদিন ধর্মের নামে অন্যায় করে এসেছে, নিজেদের সাথে, নিজেদের পরিবারের সাথে। ফাইনালি তারা আজ সঠিকটা উপলব্ধি করতে পেরেছে। তো অন্যায়ের বিরুদ্ধে এই সত্য প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ হয়। তো এটা ছিল আমির খানের ছেলে জুনায়েদ খানের প্রথম মুভি। তার অভিনয় তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে তার অভিনয় এবং এই গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।